বাকি অংশটুকু পরিবেশিত হবে। ধৈর্য সহকারে আপনারা শুনবেন, আপনারা অবগত হবেন। আমি বিনীতভাবে শফিউল ভাইকে তার বক্তব্য পরিবেশন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি নামাজের পূর্বে আপনাদের সাথে যে কথাটি শুরু করছিলাম, আমি বলছিলাম যে পাকিস্তান থেকে আমরা যে বাংলাদেশ হলাম তার মূল কারণই হলো বৈষম্য। অনেক বিষয় আছে, সেগুলো বড় কথা ছিল না। জনগণ কিন্তু মাথায় নিয়েছিল বৈষম্যটা, সেই বৈষম্যের কারণে হয়েছে। আজকেও কিন্তু আমি দেখছি সেই প্রায় 11-12 বছর থেকে আন্দোলন করেছে, এই বিষয়টা আমরা দেখছি। যত দিন যাচ্ছে উত্তরাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৈষম্য বাড়ছে বাড়ছে বাড়ছে। আমরা যতই আশা করি ততই দেখি বাড়ছে। এটা কিন্তু ভয়াবহ রূপ নিতে পারে। তাহলে আমরা এই জন্য বারবার আবেদন করছি, আমরা বলছি, তিস্তা পরে মানুষ আকুল ভাবে বলছে যে বৈষম্য, যেখানে আমরা দেখেছি প্রায় 3.5 লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে হয়েছে, রংপুর বিভাগে একটিও হয়নি। এখানে এক বক্তা বলছেন এবার যে 9,38 লক্ষ বাজেট, 1000 কোটি টাকা বাজেট হয়েছে, মাত্র 1% রংপুর বিভাগের জন্য। ভাই, বাংলাদেশের ছেলে হলো 8টা, তার মধ্যে রংপুর একটা। সম্পত্তি ভাগ হলে কয় ভাগ হবে? 8 ভাগ। 100 টাকা 8 ভাগ করলে কয় টাকা হয়? 12.5 টাকা হয়। আমি যদি ন্যায্য চাই তবু 12.5 টাকা পাই, কিন্তু সেখানে যদি 1% দেয়, সেখানে যদি 1% দেয় তাহলে কি থাকলো? হিসাবটা ঠিক থাকলো? ভাই ভাই ঠিক থাকলো? যেহেতু যে ভাইটা দুর্বল, অভিভাবক কি করে তাকে একটু বেশি দেয়, যেন একটু সমানে সমানে ভাইয়েরা থাকতে পারে। পার্লামেন্টে তাই আছে, যে এলাকাটা পশ্চাৎপদ থাকবে, যে এলাকাটা পিছিয়ে পড়বে, সেই এলাকাকে একটু বিশেষ বরাদ্দ দিয়ে তা তুলে নিতে হবে। মায়েরা তাই করে না? বাড়িতে সংসারে কি করে, যে ফেজারটা পিছিয়ে থাকে, বাবা যদি নাও দেয়, মা চুপ করে টাকা দিয়ে বাবা শাড়ি নাও করে কিনা। আমরা তো পড়াশোনা করতে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আছে, সংবিধানেও আছে, কিন্তু আমরা কি তা পাচ্ছি না। তাহলে আমরা বলছিলাম তিস্তা পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয়, আমরা তখন থেকে বলে আসতেছি, তাহলে এই বৈষম্য অনেকটা কমে যাবে। কারণ বৈষম্য এবং দারিদ্র সীমার দিক থেকে রংপুর বিভাগ বাংলাদেশের প্রথম স্থান। তাহলে মূল কারণ রংপুর বিভাগ, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর এই জেলাগুলিতে নদী আছে। নদী ভাঙনের কারণে মানুষ আরো বেশি অসহায়, দুর্দশা, নিঃস্ব হচ্ছে, দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এই কারণেই কিন্তু আরো বাড়ছে। একদিকে সরকার তার বাজেট থেকে বিশেষ বরাদ্দ দিচ্ছে না বারবার, আর একদিকে আমাদের নদী ভাঙন ইত্যাদি। এখানে কোনো শিল্প কারখানা নাই। আপনারা যদি দেখেন রংপুর বিভাগে একটি বিভাগ করুন, আর রংপুরে দেখবেন একটি চিনির কল, সেটাও হয়েছে ব্রিটিশ আমলে। আর কোন কল হয়েছে ভাইয়া? হয়েছে কি দেখেন তো একটা কল? অনেকগুলো গল্প করি। জনগণের কর্মসংস্থান, আমার সন্তানের কর্মসংস্থান, সে কোথায় চাকরি করবে, কোথায় শ্রমিক হবে, তার জায়গায় কেউ চিন্তা করছে? সেটা কিন্তু করি না। এক দুই সপ্তাহ দেখান, কেউ করি নাই। কোন সরকার করে? কোন সরকার? বাংলাদেশের 55 বছর হয়ে গেল, কোন সরকার একটা নতুন কারখানা তৈরি করতে এই অঞ্চলে একটা দেখায় না? তা আমার দরকার কর্মসংস্থানের জায়গা। আমার ওই রকেট তৈরির আগে দরকার নাই। রকেটে করে আমি কোথায় করবো, কোন জায়গায় তাড়াতে যাবো, কোথায় চিকিৎসা করবো, এর জন্য আমার রকেট দরকার নাই। আমার দরকার আমার সন্তানেরা, আমার উত্তরসূরিরা যেন কর্মসংস্থান পায়, তারা যেন চিটাগাং না যায়, তারা যেন ঢাকা না যায়, এটি আমরা চাই। তাই কারণে আমরা বলছি তিস্তা মহাভূমিকা বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। হিসাব মতো 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। বড় কথা, এটা শুধু হলো কর্মসংস্থান নয়, এটা শুধু জিডিপি বৃদ্ধি নয়, এটি একটি মানবিক আন্দোলন, মানবতার জীবন থেকে রক্ষার আন্দোলন। মানবিক প্রচুর এখানে জড়িত। যে মানুষগুলো আজকে এখানে নদী ভাঙনের শিকার হয়, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলি, আপনি চীন থেকে আসলেন, এসে কি করলেন? আপনি আপনার বাবার গোর জিয়ারত করতে গেলেন, কবর জিয়ারত করতে গেলেন। খুব ভালো লাগলো, একটা ভালো কাজ। আপনি দীর্ঘদিন পর বাংলাদেশে আসছেন, চীন থেকে এসে বাবার কবরে গেলেন, এটা খুব ভালো। আমার বাবাও তো এইভাবে মারা গেছে, আপনাদের বাবা মারাও তো মারা গেছে, তাদের কি কবর জিয়ারত করতে পারেন?
তাহলে কি আপনি যদি আপনার বাবার কবর জিয়ারত করার জন্য চীন থেকে এসেই যেতে পারেন, কেন আমি আপনার নদীর জন্য, কেন বাংলাদেশের নদীর জন্য আমি আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারছি না? সে চিহ্নটুকু নেই, সে স্থানটুকু নেই, সেটি সমুদ্রে চলে গেছে। এটা কি আমি দাবি করতে পারি না? তাহলে এটা কি বৈষম্য নয়? বৈষম্য। তাহলে আমি সেটা সেই জন্য বলছি যে তিস্তা মহাপুকুরের কি বিষয়টা। এখন আমি একটু দেরি আমি শুরু করছিলাম যে 2015 সালে আমরা 29 নভেম্বর শুরু করি এক যাত্রা। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় দেখা গেল ওই সময় সরকার 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত চায়না পাওয়ার এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড মিলে 3 বছর তিস্তা নদীর উপর সমীক্ষা চালায়। সমীক্ষা চালার পর একটি প্রকল্প, জরিপ প্রকল্প একটি হাজির করে, যার নাম হলো তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এত কঠিন নাম, আমরা সেই নামটিকে নাম দিয়েছি, অনেক কাজ এখানে আছে, সেই জন্য আমরা একে বলেছি তিস্তা মহাপুকুর। বোঝা গেছে ভাই? তা আসল নামটা কি? তিস্তা নদী সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, এই জরিপটার নাম। সেই নাম কিন্তু অরিজিনাল ভাই ওইটা, এটা আমরা ডাক নাম দিয়ে দিচ্ছি তিস্তাবাড়ির মানুষ। এবং আমরা ডাক নাম এখন প্রধানমন্ত্রীও বলে, আগের সরকার বলছে, অন্তর্বর্তী সরকার বলছে, আমরা তো বলি। তাহলে আমরা কিন্তু ডাক নাম চালু করে ফেলেছি, এটা ঠিক কিনা? তাহলে নামে তো কিছু যায় আসে না, কামে পরিচয়, তাই না? তাহলে এই আন্দোলন 2019 সালে যখন হলো, আমরা মনে করলাম, আমরা জানলাম যে 2020 সালের 16 ডিসেম্বর বা ডিসেম্বর মাসেই আমাদের এই তিস্তা মহাপুকুরের কাজ শুরু হবে। আমরা 2020 সালের 1 নভেম্বর আমরা তিস্তা 2 তীরে লক্ষ লক্ষ লোক মানববন্ধন করলাম। আমি দেখছি যে আমরা এখান থেকে আর কিছু দূর হবে, আর 2 কিলোমিটার সেখান থেকে শুরু হয়েছে। আমরা জয় বাংলা পর্যন্ত গেছি। আমরা শুধু হাতের মতো মানুষ দেখেছি, হাতের মতো করে মানুষ এই জায়গায় গেছে, লাইন পাই নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা, নারী, পুরুষ, শিশু সবাই ঘর থেকে বেড়ে সেদিন এই বাঁধের উপর মানববন্ধনে গিয়েছিল, লক্ষ লক্ষ লোক করেছে। কিন্তু আমরা কি সেটা পেয়েছি? পাই নাই। এভাবে সেই সরকার আমরা এরপরে স্তব্ধ কর্মসূচি করেছি। আমরা এরপরে হাট বাজার বন্ধরে আমরা বন্ধ ঘোষণা করেছি। এরপরে আমরা নৌকা সমাবেশ করেছি, তিস্তা কলেজ মাঠে আমরা তিস্তা কনভেনশন করেছি, রংপুরে স্তব্ধ কর্মসূচি করেছি, সমাবেশ করেছি। আমরা আমরা লক্ষ লক্ষ লোকের স্বাক্ষর অভিযান করে ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়েছি। আমরা প্রতিটা উপজেলায় উপজেলায় স্মারকলিপি দিয়েছি, আমরা জেলায় জেলায় স্মারকলিপি দিয়েছি। একের পর এক ধাপে ধাপে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা আজকে গণমানুষের গণজাগরণের সৃষ্টি করেছে এই আন্দোলন। তাই আমাদের ওই যেটা আমি একটু আগে বললাম, আমরা 55 বছরে বহু রাজনৈতিক দল, বহু ব্যক্তি ক্ষমতায় ছিলেন, কোনদিন শুনে নাই তিস্তা নিয়ে কোনো দূরদৃষ্টি নিয়ে কত কথা বলার। এই আন্দোলনের ফলে এবার আমরা কি দেখেছি? গত আওয়ামী লীগ সরকারে আমরা দেখেছি সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে 18 সালে, আমরা দেখেছি আমরা আমাদের কর্মী বাহিনীদের তিস্তা বাড়ির মানুষকে বলছি যেই ভোট করুক, আপনারা তিস্তা মহাপুকুরের কথা না বললে আপনারা তাকে ভোট দেবেন না। এই কথাটি সেখানে রাজনৈতিক জায়গায় আমরা আস্তে আস্তে বিলেজ করলাম। আমরা 2024 সালেও তাই করলাম, আমরা 2026 সালেও তাই করলাম। করার মধ্য দিয়ে 2026 সালে কি দেখলাম? আমি দেখলাম 2026 সালে যখন 25 সাল আসলো, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলো, তখন নতুন যারা আবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া শুরু করলো নির্বাচনের জন্য। নির্বাচন পূর্ববর্তী সময়ে তিস্তার চরজল কম্বল দিতে গেল, তিস্তার চরজল চিরামুড়ি ইত্যাদি সাহায্য করতে গেল নেতারা। তখন মানুষ বলে, ভাই আমার ত্রাণ লাগবে না, আমার নদীটা ঠিক করে দেন। কি ভুল বলছি? আমরা ভিক্ষা চাই না, আমরা ত্রাণ চাই না, আমরা নদীটা ঠিক করে চাই। এই অবস্থা যখন নেতারা দেখলো, তিস্তার যে এলাকায় গেছে সেই এলাকার প্রত্যেকটা প্রার্থী দেখেছে, যারা সম্ভাব্য প্রার্থী ছিল তারা দেখেছে তিস্তা বারের ভোট নিতে গেলে তিস্তা মহাপুকুরের কথা তারা আর ভোট পাওয়া যাবে না। দেখেন, এজন্য ভোটের অনেক আগেই শুরু হয়েছে। তিস্তা মহাপুকুর বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা শুরু থেকে দিচ্ছে। যখন বর্তমান বিরোধী দলের নেতা শফিকুর রহমান জল ঢাকায় আছেন, যখন লালমনিরহাটে বক্তব্য দিলেন, তিনি স্পষ্ট বললেন তিস্তা মহাপুকুর তারা ক্ষমতায় গেলে বলবে। যখন বিএনপি তিস্তা নদী রক্ষা আন্দোলন যেটি বিএনপির নেতৃত্বে ঘটেছে, যেটা যত 25 সালে 17 এবং 28 ফেব্রুয়ারি যে আন্দোলনটি তারা করেছেন, সেই আন্দোলনে
18 তারিখে ভার্চুয়ালি বর্তমান প্রধানমন্ত্রী লন্ডন সাথে যুক্ত হয়ে তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপুরে বাস্তবায়ন করব। কিন্তু আমরা নির্বাচনের আগে কি দেখলাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় যখন রংপুরে বললেন একটু কেন পেঁয়াজ লেগে গেল। কি পেঁয়াজ? উনি তিস্তা মহাপুরা সরাসরি বললেন না, উনি বলতেছেন ব্যারেজ পরিকল্পনা। আমরা খাওয়ার নাম যদি তিস্তা মহাপুরা, হঠাৎ আর এক নামে বাড়ি অন্য লোক আছে ডাকতেছে, জিনিসটা কিন্তু আমাদের কাছে একটু ভেবা থাকা লাগতেছে। আসলে সঠিক কোনটা, আমরা এই জায়গাটা একটু ধোঁয়াশায় পড়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এটার অর্থ কি, আমি 3টা অর্থ করব। প্রথম অর্থ হইতেই পারে এটা আপনার কৌশল, বিভিন্ন চাপাচাপির কারণে পরপর 2টি সরকার এটা বাস্তবায়ন করতে পারে নাই। আমি একটু নাম টাম চেঞ্জ করে যদি করে নিতে পারি, এটা ধরিলে ভালো দিক, আপনার এটা কৌশল হতে পারে। দ্বিতীয় যে কথাটি বলবো, এটা হতে পারে যে একটা ব্যারেজ আছে, সেই ব্যারেজের সাথে পরিকল্পনা যুক্ত করে এর নাম দিলাম ব্যারেজ পরিকল্পনা, 2 দিক রক্ষা হলো, নামটাও চেঞ্জ হলো, মানুষকেও বুঝিয়ে দিলাম, কাজটাও করলাম, হতে পারে। তৃতীয় যেটা হয়, আর এটা যদি সত্য হয় আমরা আপনার সাথে নাই বলে দিলাম। আমরা যেভাবে আজকে অভ্যর্থনা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যেমনি ভাবে মানুষের জাগরণ তৈরি করছি, তেমনি ভাবে মানুষ যেটা চাচ্ছে তার বিপরীতে অবস্থান করলে আমরাও কিন্তু সেটা ভালোভাবে নেব না। আমরা চাই যে সুরে সুর মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, সেইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। দ্বিতীয়টি কি, এখানে কিছু লোক আছে আপনারা জানেন, সেটা পরিবেশবাদী বলবে, ভিন্ন বলেন, বা যারা বিরোধিতা করে তাদের পক্ষে যেন যায় পিছিয়ে থাকে সেইভাবে কথা বলেন, পরিবেশ বলে তারা এটাকে পিছিয়ে দিতেছেন বারবার। বিভিন্ন এনজিও, বিভিন্ন পরিবেশবাদী এবং এদেশে কিছু দালাল টাউট আছে যারা এই কাজটি করে, তারা এবং যারা সোনা হাঁসের ডিম খায়, সোনার হাঁস ডিম পারে, সেই ডিম যারা পায় তারা কোনো সময় চায় না হাঁসটা জবাই করে খায়। এরা হলো পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড। কে আসল কন্ট্রাক্টর? এই যে বাদে প্রতি বছর বস্তা ফেলা হয়, জিও ব্যাগ ফেলা হয়, সে বছরের পর দেখে যাচ্ছি আমরা নেগেটিভ কোনোদিন বলি নাই। পানি উন্নয়ন বোর্ড, আপনি কি নদী ভাঙন দেখাতে পারতেন ওই বস্তা দিয়ে? বছরের পর বছর ফেলছেন, ওই বস্তা নদীর তলে গিয়ে চেষ্টা করতেছে, আর নদীও করতে পারছে না, সেখানে আবার সেই যেটা উঁচু হচ্ছে। তাহলে আপনারা যারা করছেন, আপনাদের পকেট, একটা যদি বস্তা ফেলান আর একটা বস্তা পকেটে ঢুকতেছে, এটা তো দেখতেছি আমরা কথা বলি নাই। এখন আপনাদের বাড়াবাড়ি, বিশেষ করে রংপুরে একজন আছে যিনি শুরু থেকে আমরা জানি মেলামেলা করি কথা বলে, কিন্তু এই কান ভারী করে। আমি নাম বললাম না, আপনাদের বলছি মানুষের পাশে দাঁড়ান, হালকা ভাবে নেন না, চাকরি করেন চাকরির মতো করেন, মানুষের বিপরীতে অবস্থান করেন না। আপনারা দীর্ঘদিন যাবত এই বিকল্প ভাবে চিন্তা করছেন, পানি উন্নয়ন বোর্ড পাওয়ারে কাজটা করবে, তাহলে আপনারা কেন অসুবিধা করতেছেন আমাদের? আমি বলবো যে তৃতীয়টা হচ্ছে যে যদি একটা ডাউন স্ট্রিমে, অর্থাৎ কাউনিয়া বা বিহাটির দিকে একটা ব্যারেজ করবে নতুন করে, এই ব্যারেজ নিয়ে আমি একটু বলতেই চাই। আমি নদী ভাঙার গল্প শোনার জন্য আমি আছি নাই, কারণ আপনি আমি সবাই জানি, আমার চেয়েও আপনাদের আরো বেশি অভিজ্ঞতা আছে। তাহলে কি হচ্ছে, নতুন ব্যারেজ, ভাই একটা ব্যারেজ হয় নাই? যারা এখানে বয়স্ক আছেন, 1979 সালে এই ডালিয়া দোয়ানি ব্যারেজের কাজ শুরু হয়েছে, এটার কাজ শেষ হচ্ছে 1990 সাল। কত বছর? 11 বছর লাগছে। আর একটা নতুন ব্যারেজ যদি করে তাতে কেমন লাগতে পারে? খুব কান যদি হয় বলেন দেখি, তাহলে 5-6 বছর তো লাগবে। ওরা তো অনেক 43 সাল থেকে চিন্তা করছে, এই কাগজ পাতি আগায় জায়গায় কাজটা শুরু করছে। আমার তো একটা কাগজও আগায় নেই, সেই কাজটা তো করবে নাকি? সব মিলিয়ে একটা জায়গা গেল। 1 2 নম্বর, ওই যে তিস্তা ব্যারেজ, দোয়ানি যে ব্যারেজ আছে, সেই ব্যারেজের বিস্তৃত এলাকার লক্ষ্যমাত্রা হলো 7,50,000 হেক্টর জমি। এই জমিতে সেচ বিস্তৃত করা হবে। আপাতত তারা ঠিক করলেন 5,40,000 হেক্টর জমিতে পানি দিবেন, এটা ঠিক করলেন, আরো বাড়াইলে ওটাকে যাবে। তৃতীয় যেটি করলেন, প্রথম ধাপে 1,11,000 হেক্টর জমিতে তারা পানি দিবেন। 90 সালে এই হিসাব হলো। আজকে 90 সাল থেকে 26, 36 বছর, কত হলো?
36 বছরে ওই প্রথম ধাপের প্রথম অর্জনটা আমাদের হয় নাই। 24-25 সালে 60 থেকে 65 হেক্টর জমিতে আমরা পানি দিতে পেরেছি এই পাবো এই দুয়ানি ব্যারেজ। 23-24 বছরে ওই একই রকম দিছে। 14-15 সালে আপনার 8,000 হেক্টর জমিতে পানি দিচ্ছেন। কেন দিতে পারেন নাই? ক্যানেল কি নাই? পানি দেওয়ার রাস্তা কি নাই? কেন ভাই পারে নাই? তিস্তা নদীর পানি নাই। পানি দিয়ে যে ব্যারেজ আছে সেই ব্যারেজে আপনি ভাত দিতে পারছেন না, সেই মানুষগুলোকে খাবার দিতে পারছেন না, নতুন করে জলমান বাড়াবেন কেন? অর্থাৎ ওই অভাব পূরণ করতে পারছেন পানি অভাবে, আরেকটি ব্যারেজের কি প্রয়োজন? এটা আবার প্রশ্ন থেকে গেল। আরেকটি কথা বলার সাথে, ব্যারেজ উজানে আছে, আপনি যদি সরকার মনে করেন পানির যদি চুক্তি হয়ে যায়, পানি যদি কম না হয়, আমাদের পানি আছে, আপনি বাম তীর ডান তীরে ক্যানেল করে বাম তীরের ক্যানেল নিয়ে গেলেন উলিপুর পর্যন্ত, সমস্ত মানুষকে পানি দিলেন, ডান তীরেরটা নিয়ে গেলেন সুন্দরগঞ্জ পর্যন্ত, কোন সমস্যা হবে? সমস্যা কোথায়? পানিতে, ব্যারেজে নয়। কি মাথায় ঢুকলো এই গরিব দেশে নতুন করে ব্যারেজ তৈরির পরিকল্পনা? তাহলে এখানে কোনো কিন্তু থাকতে পারে, এই কিন্তু নিয়ে আমার ভয়। আমি ভয় করছি না। যদি এটা হয় তাহলে কি হবে বলেন তো দেখি? তার কি কাজটা আমরা আশা করতে পারি? যেমনি আমরা 55 বছর থেকে যুগে যুগে বলছি, যেমনি আমি হাসিনা সরকার আমলে সূর্য কাজটি হচ্ছে করি, অন্তর্বর্তী সরকার এসে ডেট দিল 1 জানুয়ারি 2026 হবে, মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বললো আমরা যে কোনো ভাবে এই কাজটি করব। সব কথা ঠিক, সব কথা দিয়েও কেন যেন আমাদের মাথায় এখনো ধোঁয়াশা কাটছে না। তাহলে আমাদের সেই জায়গায় আমরা বলছি, আমরা কেন এই দাবিটা হঠাৎ করে তুললাম? আপনারা জানেন, আমরা মনে করেছিলাম নতুন সরকার আছে, বয়স 2-3 মাস, এই সময় যদি আমরা আন্দোলন করি এটা সরকার বিব্রত বোধ করবে, সরকার মনে করবে আমার এই নতুন আর্থিক বুঝতেই পারিনি, এরা আবার তৈরি করতে গেল। দিচ্ছি কি ভালো হইতো না? আমরা চুপচাপ সংগঠন কোথাচ্ছি, টুকটাক লিখছি, কিন্তু যখন দেখলাম মে মাসের 13 তারিখ টিভির পর্দায় দেখলাম আন্দোলন হয় তিস্তায়, টাকা বরাদ্দ পাওয়া যায় পদ্মায়, পদ্মায় পাস হলো। কি পাস হলো? প্রায় 35,000 কোটি টাকা পদ্মা ব্যারেজের জন্য পাস হলো, যার যে টাকা নিজস্ব টাকা, নট ভিক্ষার টাকা, নট ঋণের টাকা, পদ্মার জন্য টাকা হয়। আমি পদ্মার বিরোধী না, পদ্মায় আপনি 20টা ব্যারেজ করেন, তারাও আমার বাঙালি ভাই, তাদের যদি ভালো হয় চায়, তারা যে জিনিসটা চাই নাই, নাই চাইতেই তারা পাচ্ছে, সেটাও নিজের টাকা। আর আমরা দীর্ঘদিন যাবত চাইতে চাইতে নিজের টাকা বলতে বলতে আমাদের আজকে এই অবস্থা, করুণ অবস্থা, দেয়ালে পিঠ থেকে গেছে, সেই ব্যাপারে স্পষ্ট বক্তব্য নাই। তখন আমরা 13 থেকে যেটা হলো, আমরা 20 তারিখে সংবাদ সম্মেলন করার মধ্য দিয়ে আমরা 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করলাম। আজকের ডেট পর্যন্ত আমরা বললাম আপনারা পার্লামেন্ট বসবে, পার্লামেন্টে এখানে বদ্ধ রাখেন। আমরা বললাম তিস্তা কর্তৃপক্ষ গঠন করেন, যেখানে আন্দোলনকারী, পরিবেশবাদী, বিশেষজ্ঞ, প্রকৌশলী, রাজনীতিবিদ সবাইকে নিয়ে তিস্তা কর্তৃপক্ষ গঠন করেন। আমরা বললাম তিস্তা বন্ড চালু করেন। আমরা বললাম পিডি নিয়োগ করেন। একটা কাজ শুরু রেখে শক্ত ভাই, কি কি কর্তৃপক্ষ গঠন করবে, পিডি নিয়োগ করবে। আমরা বললাম এক রেখে পাস করেন, এই কথাগুলো আমরা বললাম। যদি না করেন, এই আমাদের কথা যদি কর্ণপাত না করেন, তাহলে আমরা 1 জুলাই যে গণঅবস্থান এবং আজকে যে মশাল প্রজ্বলনের কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচিতে আমরা বৃহত্তর কর্মসূচির ডাক দেব। আজকে সেই ডেট ছিল আমাদের, কিন্তু কপাল ভালো, সেই পথে আমাদের যেতে হয় নাই, যদিও সন্দেহ বিশাল। আমরা কিন্তু সন্দেহ নিয়েই আপনাকে সহযোগিতা করছি। আমাদের জন্য এই সন্দেহটা যেন আমাদের না থেকে সে আশাবাদ ব্যক্ত করছি। এই জন্য আমরা বলছি আপনি একনেকে পাস করেন, আপনি যে বক্তব্য দিচ্ছেন আত্মসমাধান সমস্যা নাই। আপনি আগামী সংসদে, আগামী অধিবেশন হয়তো 4 তারিখ না কত তারিখ আছে আমার মনে হয়, আপনার 6 তারিখ, সেই একনেকে পাস করেন। আমরা বলছি 10,355 কোটি টাকা আপনি নদীর জন্য বাজেটে রাখছেন। নদী তো বাংলাদেশের তিস্তা একাই নয়, লাগে দিলেন তিস্তা, বাংলাদেশের নদীর জন্য রাখলেন 10,355 কোটি টাকা। দেখা যাবে আমার জায়গায় 5 কোটিও আসে নাই।
সবাই টানা করে নিয়ে যাবে। আপনি স্পষ্ট করেন, আমরা সাদা সিধে মানুষ, অনেকে আমাদের মফিজ বলে সাদা সিধার ভদ্র মানুষ, আমরা ওইভাবে টানা হাতরা জানি না, আমরা ভদ্রভাবে থাকতে চাই, আমরা ঠেলাঠেলি করতে চাই না বলেই আমরা ভদ্র দেখে আপনারা উল্টা বলেন। ভদ্রতার অনেক সীমা থাকে, কখন সীমা লঙ্ঘন করবে জানি না, সেই ভদ্রতা রাখার জন্য আমরা বলছি আপনি এই 3,355 থেকে 30টার জন্য কয় টাকা দেন, ভাগটা করে দেন ভাই, আমরা ঝগড়াঝাটিতে নাই। কি খারাপ বলছি ভাই? এই কথাটা আমরা বলছি। তাহলে আমরা বলছি, তাহলে আপনি চিনে গেলেন, আসলেন, কথা হলো, আপনি ভালো বলছেন। আমরা তো কোনো সময় বলি নাই, আমরা কি বলছি, নিজের টাকায় করেন। আর যদি মনে হয় সরকার যদি মনে করে কোন দেশ থেকে স্বল্পমেয়াদী ঋণ পাবে, কোন দেশ সাহায্য করবে, সরকার তো নিতেই পারে। আমরা কি বাধা করছি কোনোদিন? যে চীনের সাহায্য পাই নিক, ভারত দিলে নিক, আমেরিকা দিলে নিক, কম দিলে নিক, এটা নিক, আমরা কোনো সময় বিরোধিতা করে নাই। তবে আমরা চাইছিলাম চাপাচাপি বন্ধ করে নিজের টাকায় করেন, সেই টাকার পরটা আমরা দেখিয়েছিলাম। এখন যারা মনে হচ্ছে উনি যেহেতু চীন থেকে ফিরে যাচ্ছেন, উনি কিছু হয়তো আলাপ করছেন, কি আলাপ করছেন আমরা জানি না। তাহলে আমাদের এটাও জানার অধিকার আছে যে আপনি কি কাজটা করতেছেন। আমরা তো সময় দিচ্ছি, আমরা এটা বলছি। তা আমাদের স্পষ্ট কথা, তিস্তা ব্যারেজ কথাটি বললে আমাদের বুকটা কেঁপে উঠছে। আপনি অনুগ্রহপূর্বক আপনি এটা ব্যাখ্যা দিন, ব্যারেজটা 3টা পদের কোনটা, কিংবা আমরা যা চিন্তা করিনি তার চেয়েও কোনো খারাপ পথ, এই বিষয়টা স্পষ্ট করা দরকার। আমাদেরকে আর ধুলা দিয়ে আর আমাদেরকে চোখ বন্ধ করে রাখিয়েন না, আমরা ধোয়ায় থাকতে চাই না। তাহলে এই জায়গাটা আমরা চোখে বলছি। আর একটি বিষয় বলবো ভাই, এইটা বলে শেষ করবো। তাহলে আমার একটা সমাধান, একটা সমস্যা তো হয়েছে। ধরে নিলাম যেহেতু প্রধানমন্ত্রী আমাদের সংসদে বলছে এইখানে মিথ্যা বলে, এইখানে মিথ্যা কথা বলে, পরবর্তীতে তাকে আর মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সুযোগ থাকবে না, জনগণ তাকে মুনাফেক বেঈমান বলবে, যেই হোক সে। এটা হলো পার্লামেন্ট, এটা এমন একটা জায়গা, সুতরাং ওখানে হিসাব করে কথা বলবে। সেই জন্য ধরলাম মাননীয় প্রধানমন্ত্রী, আস্থা রাখলাম, বিশ্বাস রাখলাম আপনি কাজটি করবেন। এর আশ্বাস থেকে আমি পরের সাথে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই একটু আগে বলছে ভাই জমিটা তো আপনার, তাহলে 1 কিলো জমি 8 কিলো হলো কেমন করে? নদী ভাঙছে। বাংলাদেশে কিন্তু বেকার আইন আছে, এই আইন কখন নিজেকে সংযত করতে ঠিক নাই। বলতে ভাই অত সাথে হয়েছে, অত সাথে হয়েছে, আমি সুরক্ষা খালি বলতে চাই 1950 সালে যে ভূমি আইন, সেই আইন অনুসারে একটি জমি যদি নদীতে ভেঙে যায় তাকে শিকস্তি বলে, আর যখন জমিটি নদীতে চর থাকে তখন তাকে পয়স্তি বলে। জমি যদি শিকস্তি হয় সেই জমিটি ঠাস হয়ে যায়। তবে 20 বছরের মধ্যে যদি সেই জমিটি উদ্ধার হয়, চর জেগে ওঠে, তাহলে পূর্ববর্তী যে মালিক থেকে অগ্রাধিকার দিকে তাকে দেওয়া যেতে পারে। দিবেই বলে নেই কিন্তু, তো অগ্রাধিকার পাবে। এই হলো 1950 সালের আইন। এরপরে ধারা পর্যায়ক্রমে আইনগুলা পাল্টিতে, যে তার মতো এই আইনগুলা সংশোধন করছে। তা আমার কথা হলো যে জমি কার বাবা? জমিটা কার? আমার বাপ দাদার। জমিটা আমার বাপ দাদার জমি, আমি ক্রয় করেছি। সেই জমি অন্য যদি দখল করে আপনি কি মানি নিবেন? সেই জমি আমরা তারপরে ভদ্র থেকে মানি নিচ্ছি বছরের পর বছর। কিরকম? আমার জমি ওই নদী আমার দখল করেছে, আমরা মানিয়ে নেই। আমরা কি সরকারকে হামলা করছি? সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছি? আমরা অনেক ভদ্রতার পরিচয় দিয়েছি। এরপর যদি সেই জমিটি আপনি খাস দেখান, আমরা কি মানিয়ে নেব? নেব না, এটা তাহলে আমাদের এই জায়গাটাকে সোচ্চার হতে হবে। আপনারা জানেন গত 5ই জুন আমরা মহিপুর ব্রিজের উত্তর দিকে আমরা একটি বড় সমাবেশ করেছি এবং মশাল প্রজ্বলন করেছি। কেন করেছে এটা জানতে হবে। আমরা জানি মহিপুর যে মৌজা বাগডোরা পর্যন্ত আপনার চিনবেন, আপনাদের কাছাকাছি বাগডোরা পর্যন্ত 3600 একর জমি, কত বললাম? 3600 একর জমি প্যারাগন কোম্পানিকে হঠাৎ করে লিজ দেওয়া হয়েছে। তার জমি কে লিজ দেয়? সরকারি লিজ কে দেয়? মন্ত্রণালয়, ডিসি, ইউনো। এই তো সিস্টেমটা তো সরকার তাই। ইউনো সাহেব, ডিসি সাহেব,
আপনারা কি এই তিস্তা সম্বন্ধে কিছু জানেন না কোনো বইয়ে পড়ছেন যে সরকার এই জমিগুলো কিভাবে কাজ করলো, কোন দিন এখানে সেটেলমেন্ট হলো, যে এই জমিগুলো কাজ হলো? দিয়ারা সেটেলমেন্ট হচ্ছে 80 সালের পর। আজকে কত সাল? এই নদী কতবার উঠানামা করছে। আর তিস্তা নদী একবার যদি ভাঙে, আবার তো 1 মাসের মধ্যে জমিতে উদ্ধার হয়। সেই জমিতে আমরা ভুট্টা ফলাচ্ছি, সেই জমিতে পেঁয়াজ ফলাচ্ছি। ওই জমিকে কেন আপনি মনে করেন নদী গর্ভে আছে? আমি তো ফসল ফলাই, 9 মাস ফসল ফলাই, 3 মাস পানি দেওয়ার জায়গা দেই। 9 মাস ফসল ফলাই, 3 মাস পানি দেওয়ার জায়গা দেই। যেহেতু আপনাদের জায়গা নাই, এই জন্য আমরা ক্ষতি মেনে নিয়ে দেই। সেই জমিটা খাস করবেন, আর সেই খাস জমি মনে করে আবার বাপের করতে মনে করে আপনি ওই প্যারাগন, যে প্যারাগনকে আপনারা চিনবেন, গ্রাম মাগুরার উঠে যে বড় ভালো হচ্ছে মুরগি বেকিছেন, এই প্যারাগন কোম্পানি তাদেরকে 3600 একর জমি একদিনে লিজ দেওয়া হয়েছে। সেদিন ওইখানকার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা খবর করেছে আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদে যুক্ত হয়েছি, সেখানে নেতৃত্ব দিয়েছি। কেন দিয়েছি? আজকে যদি মহিপুরে তারা দখল করতে পারে, আজকে যদি মহিপুরে তারা কার্যকারী হয়, আগামীতে একটা জায়গাও বাদ থাকবে না, এই ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পাইবেন না। পাবেন? তাহলে আমরা মহিপুরে এই বাধার সৃষ্টি করছি। ওখানকার মানুষ বলেছে আমাদের জীবন থাকতে আমরা কোনো কুটি গাতে দেবো না, দেবো না, দেবো না। তাহলে এই কথাটা কি আপনাদের কাজে লাগছে না? তাহলে আমরা যদি একসাথে আওয়াজ তুলি, একসাথে যদি সংগঠিত হই, একসাথে যদি আওয়াজ তুলি, কোন জমি বেদখল দিতে পারবে? ওই বসুন্ধরা বলেন, ওই বেক্সিমকো বলেন, ওই প্যারাগন বলেন, ওই ইন্ট্রাকো সোলার পাওয়ার বলেন, ওই এস আলম গ্রুপ বলেন, যত কোটিপতি আছে যারা চেষ্টা লুটে পড়ে শোষণ করে বড় করতে, তারা বাকিটাও খাবে। এই সুযোগ আমরা রংপুরবাসী দেব না। আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম দিতে চাই না। আর চাই না বলেই আমরা দেখবেন প্রতি রাতে প্রতি সন্ধ্যায় কোন না এলাকায় আমরা মিটিং মিছিল করে যাচ্ছি। এই গত 13 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা বিরামহীন এই কাজটি করতেছি। তাহলে এই কাজটি, তাহলে আপনারা যদি মনে করেন ভাই জমি গেছে গেছে, আল্লাহর হস্তে গেছে, আমরা কেতাল চাই না, জমি সরকার নিয়ে নেয়, কোনো আপত্তি নেই, মাপ চাই, আমরা নাই। কি আপনার কোনটা চান? জমি যদি চান তাহলে আপনাকে এখানে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার জমি রক্ষা করার জন্য নীলফামারী থেকে আছে কেউ আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়ালে আপনার কপাল। আজকে শফিয়া রহমান, আজকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম, এই কথাগুলি আমরা কষ্ট করে বলছি। এমন একদিন আসবে আপনার বউ সওয়া নিয়ে লাঠি ধরে দাঁড়াইতে হবে, কেউ পাশে থাকবে না। তাহলে সেই জায়গার জন্য যেতে না হয়, আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আমরা 6 দফা দিয়েছি। এই 6 দফাকে নিয়ে এখানে 4টা দফা আছে, যেটা কৃষকের স্বার্থ সংরক্ষণ, যেটা না করলে তখন কে ক্ষতিগ্রস্ত হবে আপনারা জানি না। এটা 1 গেল। 2 আরেকটা বলছি, আমরা নদী তো যাওয়ার জায়গা দিতে হবে ভাই, দেবো না? আমরা কি এই জন্য নদী বন্ধ করবো না? না, অত বড় খারাপ মানুষ আমরা নয়। আজকে যদি জল লাগার রাস্তা ফললে নয়, যদি জল লাগার দোকানপাট ভাঙে, তখন কি করে ভাই? দোকানপাট যদি ভাঙে, জমি যদি নেয়, কি করবে? ক্ষতিপূরণ দিবে, 3 গুণ ক্ষতিপূরণ দিবে। আমারও তো কেনা জমি, আমারও বাপদাদার জমি, যদি নদীতে যায়, রাস্তায় যায়, রেলে যায়, তাহলে কি আমি ক্ষতিপূরণ পাবো না? তাহলে ওরা যদি পায়, আমিও পাবো। এই ক্ষতিপূরণ দিতে হবে। আমি পরশুদিন সিঙ্গিবাড়ির গয়ের আলী উচ্চ বিদ্যালয়ে একটা মিটিং করেছি। সেখানে দাঁড়িয়ে আমাদের এক নেতা সুজন নাম, সেখানে বক্তব্য রেখেছে। আমি তার বক্তব্য শুনে সুজন বলল, সে তার জমি ওই তিস্তা ব্যারেজ যখন হয়, সেই ব্যারেজে অধিগ্রহণ হয়েছে, সেই অধিগ্রহণকৃত জমির টাকা এখন পর্যন্ত পায় নাই। এটা আমার কথা না, ভুক্তভোগীর কথা, পারলে আজকে ডাকতাম। সে বলল অনেকে জমির জাল দলিল করে কোন নামে কিভাবে টাকা তুলে নিচ্ছে তারা জানে না। এত একটা তিস্তা ব্যারেজের এই জায়গায় যদি এত বড় মানুষ বাটপাড়ি করতে পারে, তাহলে 230 কিলোমিটারে কি না হতে পারে। আপনারা যদি সজাগ না থাকেন, তাহলে আপনারা কেউ ভালো থাকবেন না। তিস্তা বাবুরা চাই, তবে এইগুলো দেখতে চাই। তিস্তা বাবুরা অবশ্যই চাই আমি আমার জমি ফিরে চাই। তিস্তা বাবুরা অবশ্যই চাই আমার যে জমি নদীতে পেয়ে তার 3 গুণ ক্ষমাপূরণ, যারা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় হিসাব, সেটি আমি চাই। তিস্তা বাবুরা আমরা চাই
এখানে যে কলকারখানা গড়ে উঠবে, সেখানে যে কর্মসংস্থানের সৃষ্টি হবে, আমার সন্তানেরা যেন অগ্রাধিকার সেটা আমরা চাই। এই তো আমরা চাচ্ছি ভাই। এই আন্দোলনটা তো তিস্তা বাঁচাও করছে, তিস্তা বাঁচাও নদী বাঁচাও শুধুমাত্র তিস্তার সংগ্রাম করছে না, মহাকরিকুলার সংগ্রাম করছে না, তিস্তার কৃষকের যেন আমি সফিয়র আমার বাড়ি এখানে আপনার চেনেন, আমার এই কয়েক গজ গেলে আমার বাড়ি, আমার কোনো জমি আছে, তাহলে এই জমিগুলো যদি বের হয় তা আমি লাভবান হবো না? তাহলে আমি কেন এক জায়গায় বুঝতে পারছেন? অন্য লোক হচ্ছে ভাই যাচ্ছে নিজের ভাই থেকে উনি এটা হেল্প করবে, কিন্তু আমরা যে কাজটা করবো আপনি যেটা করবেন এটা অন্য কোনো ভাই করবে? তাহলে আমি এটা যত আহ্বান রাখবো, যাদের জমি আছে কাইমে কোনো জায়গায় মাথা গুঁজা ট্রাই করেছেন, ঢাকায় আছেন, চিটাগাঙে আছেন, যেখানেই থাকেন জমির খোঁজ দেন, জমিগুলোর খাজনা দেন, জমির কাগজ ঠিক করেন। আমরা ধরো তিস্তা বগরা বাস্তবায়নের সাথে সে লড়াইটা করতে পারি, সেটা মাঠের লড়াই, আইনের লড়াই, সেটার জন্য প্রস্তুত হই যেন কোনো কৃষক ক্ষতিগ্রস্ত নয়, সে দিকটা আমরা দেখতে চাই। আমরা চান কিনা? চান যদি আমি বলবো আমরা সেই নেতৃত্ব করে তোলেন, নদী ভাঙ্গা লোককে নিয়ে সেই নেতৃত্ব করে তোলেন, যারা প্রতিভা হবে না, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে একসাথে দাবিয়ে পড়ে সেই রকম ভাবে সংগঠিত হন, তাহলে এই সম্ভব এই বিজয় অর্জন করা। নতুবা ওই টাকার লোভে প্রশাসনকে কিনে নিয়ে, ডিসি ইউনিয়ন পুলিশকে কিনে নিয়ে আমাদের ধ্বংস করে দেবে। আপনাদের সেই শক্তি আমরা চাই। সেজন্য আপনার তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রামের পক্ষে দেন, কে ক্রেডিট নিল আমার দরকার নাই। আমার কৃষকের স্বার্থ জন্য রক্ষা হয়, আমার ভাইয়ের স্বার্থ জন্য রক্ষা হয়। অনেকে ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রাম করছে, তাদেরকে আমি তালি দেবো, ধন্যবাদ দেবো, তারা এগিয়ে এসেছে আমাদের জন্য, আমি মহা খুশি। তাদের সাথে শত্রুতা না, আমরা ক্রেডিট চাই না, আমরা চাই আপনারাও বাকি যে 4টা দফা আমরা বলছি, কৃষকের স্বার্থ রক্ষণ, ক্ষতিপূরণ, কর্মসংস্থান, এই বিষয়গুলো বলছি, সেগুলো নিয়েও কথা বলেন, কৃষকের পাশে দাঁড়ান, আমরা একটু বেঁচে যাই। কিন্তু আপনারা তো কেউ ক্ষমতা কেউ বুঝতে দলে, আপনারা একটু নামেন, কাজটা করেন। আমার আর কষ্ট করতে ঘুরে পড়েছে, ডিটেক্ট করার 5 বছর হলো, টাকা কই পাই? আপনারা কিছু খরচ দেন দেখে চলছি আমরা, এই তো কথা। তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত দেবো না। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি আবারও একটা সুযোগ দেই, আপনারা একটু কথা বলেন। নতুন আমাদের সভাপতি বক্তব্য দেবে, বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে আমাদের সমাবেশের কাজটা শেষ হবে। এরপর বসার পর তো আমি আগে ধন্যবাদ দেই আপনাদের। নামাজের আগে যত লেখ ছিল কমে নেই, কিন্তু আমি খুবই আমার ভালো লাগছে, আমার একটা ভয় ছিল আর বোধহয় লোক থাকবে না। এটাই বোঝা যায় আপনারা আমাদের পাশে আছেন, মনে প্রাণে আছেন, জীবন দেবো, আমরা আমাদের দাবি আদায় করবো। ঠিক আছে, আমি আর ভাই না, সভাপতি বক্তব্য দেবে, দেওয়ার পর আমরা সুষ্ঠুভাবে সাংবাদিক বন্ধুরা সুন্দরভাবে যেন ভিডিও গুলা করতে পারে। আপনার যদি ধারাপাড়া করে বাচ্চারা আছে সবাই নেব, ওনার যেভাবে ছবি তুললে দীর্ঘক্ষণ থাকবে যেন এটা মিডিয়াতে চলেছে। কারণ খালি জল ঢাকায় নয়, এই প্রোগ্রাম কোথায় হচ্ছে, গঙ্গাচড়ায় হচ্ছে, এই প্রোগ্রাম কি বলে রাজারহাটে হচ্ছে, পীরগাছায় হচ্ছে। যে ছবিটা ভালো হবে, দেখতে সুন্দর হবে, যে সাংবাদিক বন্ধু ভালো বন্ধু নিতে পারে, ওনারা নয় ভালো নিল, লোক না পেলে কি ভালো হইবে? দুইটা দিক দেখতে হবে, আমাদের সুশৃঙ্খলা দেবে, সুন্দর করে আমরা দাঁড়াবো, সেই নির্দেশনা দিব। আপনারা কেউ হতে পারবে, আমরা হয়তো পিছনে যাবো, সুষ্ঠুভাবে আমরা চাই করবো, পারবো, খুব শান্তভাবে করবো। ঠিক আছে, তাহলে আমরা এই প্রোগ্রামটা করবো। সকলকে আবারও আমার কথা যদি কোনো ত্রুটি হয়, তাহলে এখানে অনেকে আমার সিনিয়র আছেন, অনেকে আমার প্রতিবেশী আছেন, একসাথে বসবাস করছি, আমি হয়তো নামটা বলতে পারি না, ভুলে যাই, সারাদিন ঘুরি। তো আপনারা ক্ষমা সুযোগ দেখুন, আর আমার জন্য দোয়া করবেন, আমরা যেন এই আন্দোলনে সফল হই, আমৃত্যু যেন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জয়লাভ করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। ধন্যবাদ সকলকে।